গ্রামের নামটি ছিল শিমুলগঞ্জ, আর যার সাথে এই ঘটনাটি ঘটেছিল তার নাম ছিল হাসান। হাসান পেশায় ছিল একজন মুদি দোকানদার। গ্রামে তখন সপ্তাহে 2 দিন হাট বসত। সেই দিনটিও ছিল একটি হাটের দিন। হাসান দোকান থেকে বাড়ি ফিরছিল। কেনাবেচা ভালো হওয়ায় সবকিছু ঠিকমতো গুছিয়ে বাড়ি ফেরায় প্রায় রাত হয়ে যায়। রাত তখন আনুমানিক 1টা বাজে। তার সাথে ছিল একটা টর্চ লাইট এবং একটা রেডিও। তখনকার সময়ের টর্চ লাইটগুলো ভারী স্টিল দিয়ে তৈরি হতো, অনেক মজবুত। হাসান রেডিওতে গান শুনতে শুনতে হাঁটতে হাঁটতে যাচ্ছিল। একদম চেনা পথ বলে তিনি হাতে টর্চটাও জ্বালাচ্ছেন না। সেদিন রাতের আকাশটাও ছিল বেশ পরিষ্কার। তিনি আপন মনে হেঁটে চলেছেন। হাঁটতে হাঁটতে তিনি একটা তেঁতুল গাছের সামনে চলে আসলেন। দূর থেকে দেখে মনে হলো যেন তেঁতুল গাছ তলায় 2 জন মানুষ বসে আছে, ফিসফিস করে আবার কথাও বলছে। হাসান প্রথমে ভাবলেন হয়তো গ্রামেরই কেউ বসে আছে। এই ভেবে আস্তে আস্তে তিনি আরো কাছে আসতেই একটা জিনিস লক্ষ্য করলেন। তিনি সেখান থেকে দেখলেন একটা নারী ও একটা পুরুষ বসে আছেন। আর একটা অবাক করা বিষয় হচ্ছে, সেই পুরুষটি নারীর চুল বেঁধে দিচ্ছে, আর কি যেন বলছিল তারা। এইসব দেখেও হাসান ভয় না পেয়ে খানিকটা অবাক হলো। তাদের কথা বলার ভাষা ছিল একেবারে অজানা। এরকম ভাষার কথা সে আগে কখনো শুনেনি। হাসান ছিল খুবই সাহসী মানুষ। এত রাতে এইসব দেখে বুঝতে পারলেন এটা কোনো মানুষ জাতির কাজ না। তারপর হাসান লুকিয়ে লুকিয়ে সেই তেঁতুল গাছটার পাশে গেলেন। তার হাতে থাকা শক্ত স্টিলের লাইট দিয়ে পুরুষটির মাথার বাঁ দিকে খুব জোরে একটা আঘাত করলেন। পুরুষটি বিকট এক চিৎকার দিয়ে মাটিতে পড়ে গেল। এরপর হাসান দৌড়ে বাড়িতে চলে এলো। বাড়িতে এসেই সবাইকে ডাকতে থাকলো। হাসানের বাবা ছিল পেশায় একজন কবিরাজ। কারো কোনো সমস্যা হলে তার কাছেই আসতো। হাসান সবাইকে ডাকতে ডাকতে উঠোনেই বেহুশ হয়ে পড়ল। তারপর তার পরিবারের লোকজন ঘুম থেকে উঠে হাসানকে সেখান থেকে নিয়ে তার ঘরে শুয়ে দিল। পরে হাসানের বাবা এসে দেখে হাসানের দাঁতে দাঁত লেগে গেছে আর ঠান্ডায় থরথর করে কাঁপছে। এইসব দেখে হাসানের বাবা কিছুটা আন্দাজ করতে পারল যে হাসানের সাথে কি সমস্যা হয়েছে। তারপর সারা রাত সবাই হাসানের পাশেই কাটিয়ে দিল। সকালে যখন হাসানের জ্ঞান ফিরল, তখন কাল রাতের সমস্ত ঘটনা সকলকে খুলে বলে। এই সব কিছু শুনে হাসানের বাবা তাকে অনেক বকাঝকা করলো যে সে কেন এত রাতে এমন কাজ করলো। কিছুক্ষণ পরে হাসানের বাবা গ্রামের কয়েকজন লোক নিয়ে গেল ঘটনাটি দেখার জন্য, যে তেঁতুল গাছের ওখানে কি ঘটনা ঘটেছে। সেখানে গিয়ে তারা দেখতে পায় সেখানে একটা মৃত কাক পড়ে আছে এবং তার মাথার বাঁ দিকটা ফাটা। এটা দেখে হাসানের বাবা বেশ ভয় পেয়ে যান আর বুঝতে পারেন যে হাসান বেশ বড় একটা বিপদে পড়তে চলেছে। তবে হাসানের বাবা যদি ভুল হতো আর ঘটনাটা যদি এখানেই শেষ হয়ে যেত তাহলে বেশ ভালো হতো। সকালে হাসানের প্রচন্ড জ্বর হয়। সারাদিনটা কোনো রকমে কেটে যায়। সে রাতে হাসানের পরিবার গভীর ঘুমে আচ্ছন্ন। হাসানদের বাড়িটি ছিল টিনের বাড়ি। সেদিন গভীর রাতে হঠাৎ করে বাড়িটির টিনের উপর ছোট ছোট পাথর পড়তে শুরু করে। পরিবারের সবাই বাড়ির বাইরে বেরিয়ে আসে এটা দেখার জন্য যে কি হচ্ছে, কিন্তু তারা বাইরে এসে কিছুই দেখতে পায় না। এতে তার বাবা বুঝতে পারে যে এটা কোনো আত্মা বা দুষ্ট জিনের কাজ। হাসান যে কাজ করেছে এর মাসুল তো তাকে দিতেই হবে। তারপর আবার যখন তারা সবাই ঘুমিয়ে পড়েছে তখন আবার তাদের ঘরের চালে ইট পাটকেল নিক্ষেপ হচ্ছে।
এই শব্দের সাথে আবার তারা একটা ভুতুড়ে মহিলার কণ্ঠও শুনতে পায়। তুই আমার স্বামীকে মেরেছিস, তোকে আমি কিছুতেই বাঁচতে দেব না। তখন হাসানের বাবা ঘরে বসে দোয়া দরুদ পড়তে থাকে, যেন সেই দুষ্টু আত্মা বা জিন তার ছেলের কোনো ক্ষতি না করতে পারে। আর সেজন্যই তিনি বারবার দোয়া পড়েন আর হাসানের গায়ে ফু দেন। সেই রাতটা কোনো রকমে কেটে যায়। সকালে যখন হাসান ঘুম থেকে উঠে তখন সে দেখে তার দুটো হাত সে নড়াতেই পারছে না, সে প্যারালাইজ হয়ে গেছে। বাড়ির সবাই কান্নাকাটিতে ভেঙে পড়ে। হাসানের বাবা এসব সহ্য করতে না পেরে বিভিন্ন গ্রাম ঘুরে বড় একটা কবিরাজ সাথে নিয়ে আসে। অবাক করার বিষয় হলো, কবিরাজটি যখন হাসানকে দেখে তখন বলেন, আমি এর সমাধান করতে পারবো না, আমাকে মাফ করবেন। এইসব কথা শুনে বাড়ির এবং পাড়ার লোকেদের কাঁপন ধরে যায়। সবাই তখন চিন্তা করে, গ্রামে আবার এমন কোন আত্মার আবির্ভাব হলো। সবাই তখন কবিরাজকে বলে এর একটা সমাধান করে দিতে, তা না হলে কখন যে কার প্রাণ যাবে কেউ জানে না। কিছুক্ষণ চিন্তা করার পর কবিরাজ এই কাজ করার জন্য রাজি হন। তারপর বলেন, আমি আগে আমার সাথে থাকা ভালো জিনদের কাছ থেকে জানি কিভাবে এর সমাধান করা যায়। এরপর গ্রামের সকলকে একটা গাছের নিচে এক গ্লাস পানি নিয়ে আসতে বলেন এবং ওই গ্লাসের পানিটাকে কবিরাজ কিছু দোয়া পরে ফু দিয়ে এক দৃষ্টিতে তাকিয়ে কি যেন দেখতে থাকেন। আনুমানিক 10 মিনিট ধরে সবকিছু দেখার পর কবিরাজটি গ্রামের সকলকে এবং হাসানের বাবাকেও বললেন, হাসান সেদিন রাতে ওই তেঁতুল গাছের নিচে যে দুজনকে দেখেছিল তারা ছিল জিন দম্পতি। তারা সেখানে বসেছিল, কিন্তু কাউকে ক্ষতি করার উদ্দেশ্য তাদের মধ্যে ছিল না। হাসান যে কাজটি করেছে তা অনেক বড় অন্যায় করে ফেলেছে, আর এর শাস্তি তাকে পেতেই হবে। তখন হাসানের বাবা বলে, তাহলে আমাদের বাড়ি বন্ধ করতে কি কি করতে হবে? 4টা পেরেক বাড়ির 4 কোনায় রাতের বেলায় পুঁতে দিতে হবে, আর সেই 4 জায়গায় দাঁড়িয়ে আজান দিতে হবে। কবিরাজের কথা মতো দিনের বেলায় সবকিছু জোগাড় করা হলো। গ্রামের কিছু সাহসী ব্যক্তিদের নিয়ে হাসানের বাবা সেই বাড়িটির চারপাশে 4টা দোয়া পড়া পেরেক পুঁতে দিল, আর সেই 4 জায়গায় দাঁড়িয়ে আজান দেওয়া হলো। যখন আজান দেওয়া হচ্ছিল তখন বাড়ির চারপাশে প্রচন্ড হাওয়া বইতে শুরু করলো। মনে হচ্ছিল যেন ঝড় বইছে, আর বাড়ির টিনগুলোতেও ইটপাটকেল নিক্ষেপ শুরু হয়েছে। আজান শেষ হওয়ার সাথে সাথেই সব থেমে গেল। কিছুদিন যাবৎ সবকিছু স্বাভাবিকই ছিল। তারপর ঘটনাটি ঘটে প্রায় 1 মাস পর। সবাই ভাবলো সমস্যাটি হয়তো মিটে গেছে। হাসানও ভাবলো এখন থেকে সে দোকান খুলবে, কিন্তু মাগরিবের আজানের আগেই সে বাড়ি ফিরে আসবে। যেমন ভাবা তেমন কাজ। 3-4 দিন সে ভালোভাবেই বাড়িতে ফিরল, কোনো সমস্যাই হয়নি। গ্রামের সবাই ভাবলো যাক, সবকিছু থেকে তাহলে রক্ষা পাওয়া গেছে। একদিন বিকেলের পর হাসান বাড়ির পাশেই একটা দোকানে বসে চা খাচ্ছিল। আস্তে আস্তে সন্ধ্যাও নেমে আসে, তারপর রাতও হয়ে যায়। হাসান আর বাড়িতে আসে না। হাসানের বাবা ও তার চাচা তাকে খুঁজতে বের হয়। সারা গ্রাম তন্ন তন্ন করে খুঁজে তাকে কোথাও পাওয়া যায় না। হাসানের বাড়িতে কান্নাকাটির রোল পড়ে যায়। রাত পেরিয়ে সকাল হয়ে গেল, কিন্তু হাসানের কোনো খোঁজই মিলে না। মোটামুটি 4-5 দিন পর একটা লোকের চোখে পড়ল সেই তেঁতুল গাছটায় যেন একটা মানুষ গলায় দড়ি দিয়ে ঝুলে আছে। এইসব দেখার পর সে গ্রামের কিছু লোককে ডাক দিল। গ্রামের কিছু সাহসী যুবকরা এসে সেই গাছে উঠল। তেঁতুল গাছটা এত বড় ছিল যে মই ছাড়া ওঠা সম্ভব ছিল না। যখন তারা গাছের আগায় উঠল তখন তারা দেখলো এটা হাসানের লাশ।
এরপর সারা গ্রাম জুড়ে ভয়ের একটা আস্তরণ ছড়িয়ে যায়। পুলিশ এসে লাশ নিয়ে যায় পোস্টমর্টম করার জন্য। 2 দিন পর লাশ আসে। যথারীতি কার্যক্রম করে তাকে কবর দেওয়া হয়। এর বেশ কিছুদিন যাবৎ ওই গ্রামের কেউ রাতে ভয়ে বাইরে বেরোতো না, এবং এর মধ্যে বেশ কিছু ভূতের ঘটনাও ঘটে গেছে। হাসানের মৃত্যুর 4-5 দিনের মাথায় একটা ঘটনা ঘটে। আফসার আলী ছিল ওই গ্রামেরই একজন বাসিন্দা। সে শহরে থাকতো কাজের জন্য। গ্রামের এসব ঘটনা সম্পর্কে সে কিছুই জানতো না। এই জন্য তার মনে কোনো ভয়ও কাজ করছিল না। আফসার আলী মাস শেষে 2-3 দিনের জন্য বাড়িতে আসতেন। শহর থেকে বাড়ি ফিরতে ফিরতে তার অনেক রাত হয়ে যায়। তার মধ্যে তার হাতে ছিল নতুন জামা কাপড় আর একটা মিষ্টির বক্স, যা তিনি তার পরিবারের জন্য নিয়ে যাচ্ছিলেন। হাঁটতে হাঁটতে তিনি তেঁতুল গাছের পাশে চলে আসেন। তিনি দেখতে পান সেখানে একজন দাঁড়িয়ে আছে আর গুনগুন করে কি যেন বলছে। তিনি এইসবে কান না দিয়ে তার পাশ দিয়ে যখন চলে যাচ্ছিল, তখন সেই ব্যক্তিটি তাকে ডাক দিয়ে বলল, ও আফসার, এত রাতে শহর থেকে ফিরেছ বুঝি? তখন আফসার আলী দাঁড়িয়ে পিছন ফিরে দেখল হাসান দাঁড়িয়ে আছে। হাসানের বাজারের দোকান থাকায় প্রত্যেকেই তাকে চিনত। আফসার আলীও তাকে এক দেখাতেই চিনে ফেলল। আরে হাসান, দোকান বন্ধ করে কখন ফিরলে? আমি তো বাজারে কাউকে না দেখে একা একাই হেঁটে যাচ্ছিলাম। আমি আর এখন দোকান খুলি না, আমার যে মুক্তি হয়ে গেছে। আফসার, তোমার ওই হাতের প্যাকেট থেকে কয়েকটা মিষ্টি দিয়ে যাও। এই কথাটি শুনে আফসার আলী বেশ অবাক হলো, কারণ রাতের অন্ধকারে আফসার আলীর হাতে যে মিষ্টির প্যাকেট আছে সেটা তো হাসানের জানার কথা না। কিন্তু সে আর কিছু ভাবল না। হাসানকে 3-4টা মিষ্টি বের করে দিল। হাসানকে যখন সে মিষ্টি দিচ্ছিল, তখন তার অদ্ভুত ফিলিং হয়, যেন হাসানের হাতটা অত্যাধিক ঠান্ডা ছিল। তার কেমন জানি একটা সন্দেহ হচ্ছিল। আফসার আলী তাকে বলল, চলো দুজনে একসাথে গল্প করতে করতে বাড়ি যাই। কিন্তু হাসান কোনোভাবেই বাড়িতে যাওয়ার জন্য রাজি হলো না। তারপর আফসার আলী হাসানকে রেখেই হাঁটা শুরু করলো। পিছন থেকে হাসান বলে উঠল, তুই বাড়িতে যাচ্ছিস যা, ভুলেও পিছনে তাকাবি না, তাকালেই মরবি। কথাটা শুনে আফসার আলী অনেক ভয় পেয়ে গেল। আর কথাটা শোনা মাত্রই হাতে থাকা সব জিনিসপত্র ফেলে চিৎকার করতে করতে এক দৌড়ে বাড়ির দিকে রওনা দিল। গ্রামের কোনো একটা বাড়ি থেকে এক বয়স্ক ব্যক্তি হাতে হারিকেন নিয়ে তার চিৎকার শুনে বাইরে বেরিয়ে আসলো। তাকে জিজ্ঞাসা করলো, কে কে তুমি? এত রাতে তুমি বাইরে বা কি করছো? চাচা, চাচা, আমাকে বাঁচান, ও ও আমাকে মেরে ফেলবে। আরে আরে আফসার, তুমি এত রাতে বাইরে কি করছো? জানো না গ্রামে কিছু ভৌতিক ব্যাপার হচ্ছে? আফসার আলী রাতে ঘটে যাওয়া সমস্ত ঘটনা তাকে খুলে বলে। তারপর কিছু বয়স্ক লোক মিলে আফসার আলীকে তার বাড়িতে পৌঁছে দিয়ে আসে। পরের দিন সকালে আফসার আলী জানতে পারে বেশ কিছুদিন আগে হাসানের সাথে যে ঘটনা হয়েছিল তার সমস্ত কিছু। বেশ কিছুদিন জ্বর ছিল তার। তারপর একদিন হাসানের বাবার সাথে আফসার আলীর দেখা হলো, আর সে রাতে সমস্ত ঘটনা হাসানের বাবাকে এসে খুলে বলল। তখন হাসানের বাবা আরো কিছু অদ্ভুত ঘটনা আফসার আলীকে শোনালো। যেমন হাসানের মৃত্যুর দিন ঘুম না আসার কারণে তিনি ফজরের নামাজ পড়ার জন্য ওযু করতে পাশের বাড়ির পুকুরে যান। তখনই তিনি ওই পুকুর পাড়ে কাউকে দাঁড়িয়ে থাকতে দেখেন, যে কিনা জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছিল। তিনি বুঝতে পারলেন এটা কোনো মানুষের শব্দ নয়। তিনি ওযু না করেই বাড়িতে ফিরে আসলেন। তার কিছুদিন পর যখন তিনি রাতের বেলায় ঘুমাচ্ছিলেন, তখন তার মনে হলো তাদের বাড়ির উঠোনে কে যেন হাঁটাহাঁটি করছে আর জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। তিনি বুঝতে পারলেন এটা কোনো দুষ্ট আত্মার কাজ, যে তার মৃত ছেলের রূপ ধরে এই কাজগুলো করছে। গ্রামের লোক যেন এসবে ভয় না পান, তাই হাসানের বাবা এতদিন চুপ করেছিলেন। এরপর হাসানের বাবা বিষয়টি সমাধানের জন্য শহরে এক বড় হুজুরের কাছে আসেন আফসার আলীকে নিয়ে। ইমাম সাহেবকে শুরু থেকে সকল ঘটনা হাসানের বাবা খুলে বললেন।
সকল ঘটনা শুনে ইমাম সাহেব বললেন, ঠিক আছে, আমি আপনাদের গ্রামে যাব, কিন্তু তার আগে আমার এই সকল কিছুর সমাধান আমার সাথে থাকা ভালো জিনের কাছ থেকে জানতে হবে। রাতে ইমাম সাহেব তার সাথে থাকা সেই ভালো জিনটাকে দিয়ে সকল খোঁজ খবর নেওয়া শুরু করলেন যে কেন এখনো এমন ঘটনা ঘটে চলেছে। ইমাম সাহেব তার সাথে থাকা জিনটির মাধ্যমে জানতে পারেন যে ওই জিন দম্পতির সাথে যে ঘটনাটা ঘটেছিল তার জন্য সমস্ত জিন জাতির মধ্যে একটা রাগ ক্ষোভের সৃষ্টি হয়েছে। এর সমাধান করতে হলে সেই তেঁতুল গাছটির নিচে 4টি ছাগল, 7 হাঁড়ি মিষ্টি এবং 7 কলসি দুধ দিতে হবে, তবেই তারা ওই গ্রাম থেকে চলে যাবে। হাসানের বাবা এই সকল শর্তই মেনে নিল। তারপর গ্রামের সবাই মিলে সকল কিছু সেখানে দিয়ে আসলো। 7 কলসি দুধ, মিষ্টি এবং 4টি ছাগল। আর অদ্ভুত ঘটনা হলো, এক রাতের মধ্যেই সকল কিছু উধাও হয়ে গেল এবং সেই তেঁতুল গাছটাও এক রাতের মধ্যে সমস্ত পাতা ঝরে গিয়ে গাছটা মরে গেল। এবং এরপর থেকে ওই গ্রামে আর কোনো দিন কোনো সমস্যাই দেখা দিল না।